কদমতলা গ্রাম। এক গরিব বিধবার ছেলে রতন। বাবা মারা যাবার পর থেকেই সংসারে হাল ধরতে হয় তাকে। রতন, আমার ঔষধ শেষ হয়ে গেছে বাবা। আচ্ছা মা, আজকে কিনে নিয়ে আসবো। আমি বলি কি, তোকে আর ঔষধ আনতে হবে না, আমি ভালো আছি। তোর বাবা মারা যাবার পর থেকে তো এই সংসারের জন্য করেই যাচ্ছিস, এবার একটা বিয়ে কর। আর বিয়ে কি করব মা? আমি আর তুমি তো ঠিক মতো খেতেই পারি না। বিয়ে করে সেই মেয়েটাকে আমি কি খাওয়াবো? ওসব তোকে এত ভাবতে হবে না। যদি একটি লক্ষ্মী মেয়ে বিয়ে করিস, তাহলে দেখবি আমাদের মতো আধ পেটা খেয়েও সে ভালো থাকবে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এমন মেয়ে পাবো কোথায় যে একবেলা খেয়েও হাসি মুখে থাকতে পারবে? এমন মেয়ে কোথাও নেই মা। আচ্ছা, হয়েছে তোমার অনেক বকবক। এবার আমি আসছি, আজকে ফিরতে একটু দেরি হবে। কেন রে বাবা, আজ দেরি হবে কেন? বেশি করে কাঠ কাটতে হবে আজ, তাই আজ একটু বনের গভীরে যাব। বেশি করে কাঠ না কাটলে তো তোমার জন্য ঔষধ আনতে পারবো না। তোকে তো বললাম খোকা, আমার জন্য ঔষধ আনতে হবে না, আমি ঠিক আছি। হ্যাঁ মা, বুঝেছি। আমিও জানি তুমি কতটা ঠিক আছো। বাড়িতে খুব বেশি কাজ করো না, বিশ্রাম নিও। আমি আসছি মা, তাহলে তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে বাবা। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। এখানে তো আর খুব বেশি কাঠ নেই। অন্য কাঠুরিয়া হয়তো আমার আগেই এসে কেটে নিয়ে গেছে কাঠগুলো। এই দিয়ে তো আর খুব বেশি টাকা হবে না। আজ আমাকে বনের গভীরেই যেতে হবে। বনের গভীরে যাওয়ার পর সেখানে কিছু শুকনো গাছ দেখতে পেল কাঠুরিয়া। যাক, ভালো হলো, এখানে অনেক শুকনো কাঠ আছে। বেশ কয়েকদিন কাঠ কাটতে পারবো আমি। কিছুক্ষণ কাঠ কাটার পর রতনের খুব তৃষ্ণা পেল। অনেক তৃষ্ণা পেয়েছে। এত বনের গভীরে পানি কোথায় পাবো? মনে হচ্ছে পাশে নদী আছে, পানির কলকল শব্দ শোনা যাচ্ছে। যাই, গিয়ে দেখি পানি পাই কিনা। রতন কিছু দূর যেতেই বনের মধ্য দিয়ে একটি নদী বয়ে যেতে দেখল। বাহ, কত সুন্দর নদীটা, কত শীতল বাতাস। যাই, মন ভরে একটু পানি খেয়ে নিই। নদীর কাছে যেতেই নদীর তীরে রতন আহত একটি পাখি দেখতে পায়। ইস, পাখিটি ব্যথা পেয়েছে। কিভাবে এমনটি হলো? রতন পাখিটির যত্ন নিল, গাছের পাতা তুলে পাখির ক্ষতস্থানে লাগিয়ে দিল। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি তোমার বাসাতেই থাকো, আমি আবার আগামীকাল আসবো। এরপর রতন পানি খেয়ে সেখান থেকে চলে যায়। নদীতে থাকা মৎস্যকন্যা রতনের এমন পাখির প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হলো। কি গো টুনি পাখি, এখন তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। কাল ওই কাঠুরিয়া আমাকে অনেক সাহায্য করেছে। কাঠুরিয়া অনেক ভালো মানুষ, দেখতেও সুন্দর। জানো টুনি, আমারও তাকে খুব ভালো লেগেছে। ও, তা বেশ তো, কথা বলো কাঠুরিয়ার সাথে। কিন্তু আমি তো জলপরি, আমি কিভাবে ওর সাথে কথা বলতে পারি? তোমাদের তো অনেক ক্ষমতা, তুমি চাইলেই তো অনেক কিছু করতে পারো। তুমি তো ঠিক বলেছো টুনি বন্ধু। আজ অনেকটা দেরি হয়ে গেল, তাও খুব বেশি কাঠ কাটতে পারলাম না। শরীরটা খুব বেশি ভালো লাগছে না। এই সন্ধ্যাবেলা আপনি এখানে কাঠ কাটছেন যে? কে কে আপনি? এত গভীর জঙ্গলে কি করছেন? আমি রেনু, আমার বাবাও একজন কাঠুরিয়া। এই জঙ্গলের ওই দিকে আমাদের বাড়ি। ও, তা এই সন্ধ্যাবেলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভয় লাগছে না? না, ভয় লাগছে না। এই জঙ্গলেই বড় হয়েছি, তাই জঙ্গলের সবকিছুই আমার চেনা। তা বেশ, আপনার যাওয়া উচিত। আপনার বাবা মা আপনার জন্য চিন্তা করবে যে।
আপনি বাড়ি যাবেন না? না, আমার আর একটু সময় লাগবে। কেন? এখন তো রাত হয়ে যাচ্ছে। মা অনেক অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে, ভাঙা বাড়িটাও মেরামত করতে হবে, আর তার জন্য তো অনেক টাকা লাগবে। বেশি বেশি কাজ বিক্রি না করলে তো আর বেশি টাকা উপার্জন করতে পারবো না। আচ্ছা বেশ, কাল তুমি এসো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। আমি তোমার টাকা কেন নেব বলো? তুমিও তো আমাদের মতন কাঠুরিয়ার মেয়ে, তোমাদের অবস্থাও তো আমাদের মতো খারাপ হওয়ারই কথা। তাহলে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? ও নিয়ে তুমি ভেবো না। আমরা কাঠুরিয়া বংশের হলেও আমাদের অনেক টাকা অর্থ সম্পদ আছে। এই জঙ্গলের কিছু কিছু গাছ অনেক মূল্যবান, যা একমাত্র আমরাই জানি। তাই আমাদের অর্থের কোনো অভাব নেই। তোমার উপকার করতে পারলে আল্লাহ খুশি হবেন। তাই তুমি না বলো না, আমি তোমাকে সাহায্য করতে চাই। ঠিক আছে, তাহলে কাল আমি তোমার সাথে দেখা করব। এরপর রতন সেখান থেকে চলে যায়। বাবা, আজকে কি তুই একাই যাবি কাঠ কাটতে, নাকি অন্য কেউ যাবে তোর সাথে? না মা, আজকেও আমি একাই যাব। মা, আজকের আমার আসতে একটু দেরি হবে। কেন রে খোকা, দেরি হবে কেন? কাজ কাটার পর আজ একজনের সাথে দেখা করব। কার সাথে দেখা করবি খোকা? অন্য একদিন বলবো মা, এখন যাই। ঠিক আছে, যা খোকা, তাড়াতাড়ি আসার চেষ্টা করবি। আমার তো কাজ কাটা শেষ হয়ে গেছে, এখনো তো রেনু এলো না। যাই একটু নদীর তীরে, ও তো ওখানে দেখা করতে বলেছিল। রতন রেনুর সাথে দেখা করতে সেই নদীর তীরে যায়। নদীর তীরে রেনুকে দেখতে পায়। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। কেন আসবো না? আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমাকে তো আসতেই হবে। এই নাও, এখানে কিছু মুক্তা ও কিছু টাকা আছে। এই দিয়ে তোমার সব ইচ্ছা পূরণ হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রেনু, তোমার উপকার আমি কোনো দিনও ভুলবো না। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। তা বন্ধুর সাথে দেখা করতে আবার আসবে তো? হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। আজ তাহলে আমি আসি। ঠিক আছে, আজ এসো। জলপরীর দেওয়া অর্থ দিয়ে রতন তার মার চিকিৎসা করালো। তাদের ভাঙা ঘর ঠিক করে নতুন ঘর তৈরি করলো। এরপর থেকে রোজ রতন ও রেনু দেখা করত, গল্প করত। রেনু তাকে সবসময় সাহায্য করত। রতন সেই টাকা দিয়ে অসহায় মানুষদেরকেও সাহায্য করত। এত টাকা পয়সা তুই কোথায় পেলি খোকা? মা, আমি তোমাকে বলেছিলাম না একজনের সাথে দেখা করব, আমাকে ওই তো অর্থ দিয়ে সাহায্য করে মা। তাকে একদিন আমাদের বাড়িতেও তো আনতে পারিস। আসলে মা, সে একটা মেয়ে, আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি সাহস করে এখনো বলতে পারিনি। মেয়েটি দেখতে কেমন খোকা? ভারী মিষ্টি দেখতে। আমার মনে হয় সেও তোকে পছন্দ করে, তা না হলে তোকে এত সাহায্য করতো না। তুই ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস, বিয়ে করতে চাস। ঠিক আছে, আজকেই বলবো মা। জানি না ও কি মনে করবে, কিন্তু আজ আমি রেনুকে আমার মনের সব কথা খুলে বলবো। ঠিক আছে বাবা, আমার বিশ্বাস ও তোকে নিরাশ করবে না। আজ তোমাকে ভারী মিষ্টি দেখাচ্ছে রেনু, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, আমিও তোমাকে কিছু বলতে চাই। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে বলো। আচ্ছা বেশ, আমি তোমাকে পছন্দ করি, আমাকে বিয়ে করবে? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কষ্ট দিলাম? না, তা নয়, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু
কিন্তু কি রেনু, বলো বলো আমাকে। আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। আশা করি তারাও আমার মতো ভালো মনের মানুষ হবে। তারা আমাকে ফিরিয়ে দেবে না। আজ আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আর একটু বসো না। তুমি কি রাগ করলে? না, আজ আর আমি বসতে পারবো না, আমার সময় শেষ। কি সব বলছো? আর তুমি কি যেন বলতে চাইলে? তুমি আমাকে অবিশ্বাস করবে না তো? না, বলো কি হয়েছে, কি বলতে চাইছো? আসলে আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম জলপরি। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই মানুষ রূপে তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসি। এই যে মুক্তাটা দেখতে পাচ্ছ, এইটি হলো জাদুর মুক্তা। আমি তো একটি জলপরি, তাই আমি বেশিক্ষণ মাটিতে থাকতে পারি না। এই মুক্তার সাহায্যে আমি মাটিতে থাকতে পারছি। আর এখন আমার সময় শেষ, আমাকে এখন যেতে হবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার কখনো বিয়ে হতে পারে না। তাতে কি হয়েছে? তুমি জলপরি হও আর যাই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন তোমাকেই ভালোবাসবো। একটু পর রেনু জলপরি হয়ে যায়। আমাকে এখন যেতে হবে, আমি আর কখনো মানুষ হতে পারবো না। তুমি জেনে গেছো আমি জলপরি। তাহলে কি তুমি আর আমার সাথে দেখা করতে আসবে না? আমি জানি না, ভালো থেকো। এইভাবেই রতন প্রতিদিন সেই নদীর তীরে এসে বসে থাকে, কিন্তু জলপরি আর সেখানে দেখা করতে আসে না। তাই রতন মন খারাপ করে কান্না করতে থাকে। হঠাৎ একদিন তুমি এসেছো? আমি কতদিন ধরে তোমার অপেক্ষায় এখানে এসে বসে থাকি, তুমি কেন আসো না? তুমি যেমনই হও না কেন, আমি তেমনই তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে নয়, তোমার মনকে ভালোবেসেছি। এই বলে রতনের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আমাকে ক্ষমা করে দাও, এত বড় সত্যটা তোমার কাছ থেকে আমি লুকিয়েছিলাম। আমাদের মিলন তো কোনোভাবেই সম্ভব হবে না, তাই আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তাই তোমার সাথে আমি দেখা করতে আসিনি। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তোমরা প্রমাণ করে দিলে সবার উপরে ভালোবাসা সত্য। আজ থেকে রেনু সাধারণ মানুষ, আজ থেকে ও আর জলপরি নয়। তুমি এখন রেনুকে বিয়ে করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। এরপর রতন রেনুকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যায় এবং তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। তোমাকে দেখলে কেউ বলবেই না যে তুমি ওর সৎ মা। অনেক ভালোবাসো তুমি ওকে। এই খবরদার বলছি, আর কোনোদিন যদি এই শব্দটা শুনেছি তোমার মুখে, সেদিন তোমার খবর আছে। আমি ওর মা, শুধুই মা, সৎ মা নই। আচ্ছা বাবা, আচ্ছা, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। মা, ও মা, নানি এসেছে, দেখো মা, নানি এসেছে। আরে আরে মা, কতদিন পর এলে? এতদিন পর তোমার মেয়ের কথা মনে পড়লো। চলো চলো, ঘরে চলো। এই মেয়ে, যা তো আমার জন্য একটু পানি নিয়ে আয় তো, আমার অনেক তেষ্টা পেয়েছে। মা, ও তো ছোট মানুষ, তুমি ঘরে চলো, আমি তোমার জন্য শরবত বানিয়ে দিচ্ছি, ও খেলুক। যা তুই খেয়াল মা। আমার বলে তেষ্টাই গলা ফেটে যাচ্ছে, আর তুই আমার কথা না ভেবে ওই সৎ মেয়ের কথা ভাবছিস? কি সব উল্টো পাল্টা কথা বলছো মা? ও সৎ হতে যাবে কেন? ও তো আমার নিজেরই মেয়ে, ও আমার সন্তান। তুমি ঘরে চলো তো। সন্তান? সন্তান না ছাই, সৎ মেয়ে। এসব ন্যাকামো বাদ দিয়ে নিজের সন্তানের কথা ভাব। আচ্ছা হয়েছে, মাথা ঠান্ডা রেখে এবার ঘরে চলো তো। অনেক দূর থেকে এসেছো, আর তোমার তো তেষ্টাও নাকি পেয়েছে। চলো ঘরে চলো, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। ও মা, মা, কি করছো? রান্না করছি রে মা। কেন রে, কিছু কি বলবি?
অনেক খিদে পেয়েছে। আরে আমার সোনা মা, তোর বাবাকে খেতে দিয়ে আমি তোকে খাওয়াচ্ছি মা। এখন আমার সোনা একটু খেলা কর তো। আচ্ছা মা। দেখ মায়া, সংসারে যদি নিজের সন্তান না হয় তাহলে কিন্তু শান্তি থাকে না। আজ না হোক কাল ওই রূপা তোর বিরুদ্ধে দাঁড়াবেই। তুই নিজের সন্তান নে, ওকে দূরে সরিয়ে দে। মা, তুমি কি বলছো জানো? রূপা আমার বুকের মানিক, সে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে আমার নিজের পেটের সন্তান না হলেও আমি ওকে নিজের মেয়েই মনে করি মা। তুই কি পাগল হয়ে গেছিস নাকি মায়া? অন্যের সন্তানকে বুকে টেনে রাখিস? এসব আদিক্ষেতা কিন্তু আমার মোটেও পছন্দ হচ্ছে না। এখনো সময় আছে, তুই নিজের কথা ভাব, নিজের সন্তানের কথা ভাব। বারবার কেন এত অন্যের সন্তান করছো বলো তো? রূপা আমার নিজের সন্তান। আমি মা হয়ে জন্ম না দিলেও ভালোবাসা দিয়ে তাকে আমি নতুন জীবন দেব। তুমি এসব নিয়ে আর কথা বলবে না, এই আমি বলে দিলাম। যত সব আদিক্ষেতা। আমার মেয়েটা বড্ড বোকা, আমাকেই কিছু একটা করতে হবে। দাঁড়া না, দাঁড়া, আমি সব করব তোর জন্য। আমি তো জানি ওই মেয়েটা তোকে জাদুটনা করেছে। এই সম্পত্তি তোর হতে হবে, তারই ব্যবস্থা করব আমি অতি তাড়াতাড়ি। নানি, ও নানি, আমার সাথে খেলা করো না। হতচ্ছাড়া মেয়ে, কে তোর নানি? আমি তোর নানি না, দূর হ আমার চোখের সামনে থেকে। আর তোর জন্যই তো আমার মেয়ে কোনো সন্তান নিচ্ছে না। তুই হলি যত নষ্টের মূল, যত সব। রূপা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সাধু বাবা, আমার মেয়ের সংসারটা একেবারে ওই মেয়েটা দখল করে নিয়েছে। আমাকে এমন কিছু উপায় বলে দিন যাতে আমার মেয়ের সংসারে কাটা একেবারে শেষ হয়ে যায়। উপায় একটা আছে। তোকে ওই মেয়ের কাপড় আর চুল এনে দিতে হবে, তবে আমি ওই মেয়েটাকে মন্ত্রে বেঁধে দেব। আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাবে এবং এক সময় সে মারা যাবে। ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি আপনাকে সবকিছু এনে দিব। এই নিন সাধু বাবা, রূপার চুল আর গায়ের কাপড় সব নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি আপনার মন্ত্রে বেঁধে দিন তো। সাধু মন্ত্র পড়ে ধোঁয়া ছাড়তে থাকে। নানি মনে মনে ভীষণ খুশি হচ্ছিল। সাধু জাদুটনায় রূপা অনেক অসুস্থ হয়ে পড়ে, কাঁপতে থাকে। বড় বড় ডাক্তার ডাকা হয়, কেউ তার রোগের কোনো সমাধান আনতে পারে না। রূপার কি হয়েছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না। এখন একমাত্র আল্লাহই ভরসা। আপনারা আল্লাহর কাছেই চান। হায় আল্লাহ, আমার রূপা, ওর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। ওগো, তুমি কিছু করছো না কেন? আমার মেয়েটাকে বাঁচাও। মা, রূপা, তোর কিছু হবে না মা, আমি তো আছি তোর পাশে। কোনো ডাক্তারও বুঝতে পারছে না কি হয়েছে। মা, আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে বড় ভালোবাসি মা। না না মা, আমি তোকে ছেড়ে কেন যাব? আমি তোকে কখনো ছেড়ে যাব না, কোথাও যাব না। হে হে হে, আমি তো এটাই চেয়েছিলাম। এইভাবেই তিলে তিলে রূপা শেষ হয়ে যাবে আর সবকিছু আমার মেয়ের হবে। কাঁদিস না মা, কাঁদিস না, দেখবি কিছুদিনের মধ্যেই ও ভালো হয়ে যাবে। ভালো হবে না ছাই, এমন জাদুটোনা করেছি যে ও কিছুদিন পর তোর মাঝেই আর থাকবে না, দেখে নিস। রাতে ঝড় বৃষ্টি শুরু হয়। রূপার সৎ নানি বাহির থেকে ফিরছিল। আচমকা ঝড়ে গাছ ভেঙে তার গায়ের উপর পড়ে যায়। নানি চিৎকার করে ওঠে, ওরে কে আছিস রে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা রে। মায়া, কোথায় তুই? আমাকে বাঁচা রে মা। আরে, এটা নানির আওয়াজ না? নানি মনে হয় কোনো বিপদে পড়েছে। আচ্ছা, তাড়াতাড়ি গিয়ে দেখি তো। আশেপাশে কেউ নেই। হঠাৎ রূপা কোনোভাবে সেই জায়গায় পৌঁছে যায়।
দুর্বল শরীর নিয়ে সে কাঠ ঠেলে নানিকে বাঁচায়। আহ, রূপা, তুই এত অসুস্থ শরীরে আমায় বাঁচালি? নানি, তুমি আমার মার মা। আমি কি করে তোমাকে ফেলে রাখি? আমরা তো তোমাকে অনেক ভালোবাসি। নানি হতভম্ব হয়ে যায়, চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। হঠাৎ তার চোখে ভেসে ওঠে সেই সাধুর মুখ, নিজের লোভের কথা। বুক ভেঙে কান্নায় জড়িয়ে ধরে রূপাকে। হায় রে, আমি যে মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিলাম, সেই মেয়েটাই আজ আমার জীবন বাঁচালো। আমি পাপ করেছি মা, আমি পাপ করেছি। কি হলো মা, তুমি কাঁদছো কেন? আমি ভুল করেছি রে। আমি রূপাকে কষ্ট দিতে চেয়েছিলাম, তাই সাধুর কাছে গিয়ে রূপার ওপর জাদুটোনা করেছিলাম, যাতে ও তিলে তিলে শেষ হয়ে যায়। আর এই সয় সম্পত্তি সবকিছুই যেন তোর হয়ে যায়। আর আজ এই রূপাই আমার জীবন রক্ষা করলো। কি মা, তুমি এত জঘন্য কাজ কিভাবে করতে পারো? তুমি কি করেছো তাকে তুমি বুঝতে পারছো? তবে আল্লাহর রহমতে রূপা এখনো ভালো আছে। তুমি আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনোদিন এই বাড়ির দিকে ফিরেও তাকাবে না তুমি। তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি এখনো বুঝতে পারছি, মায়ের পরিচয় শুধু রক্তে নয়, হৃদয়ের ভালোবাসা থেকে হয়। আমি হাজার চেষ্টা করলেও তোর মেয়ের প্রতি ভালোবাসা কমাতে পারবো না রে মা। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যারা আমার সন্তানের ক্ষতি করতে চায় তাদের এই বাড়িতে কোনো জায়গা নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তুমি নানিকে তাড়িয়ে দিও না। আমি তো নানিকে ক্ষমা করে দিয়েছি। নানি কোথায় যাবে? তুমি নানিকে ক্ষমা করে দাও। আমার মেয়েটার মন অনেক বড় মা, তাই সে তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি তো তোমাকে ক্ষমা করতে পারছি না। যদি আমার মেয়েটা আর পৃথিবীতে বেঁচেই না থাকতো, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম বলো তো? এরপর মায়া সাধুর কাছে যায় এবং রূপার ওপর থেকে সব জাদুটোনা উঠিয়ে নেয়। এরপর রূপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তখন থেকে সবাই মিলেমিশে বসবাস করে। দিদি ভাই, দাও আমিও তোমার সাথে কাজ করি। না না নানি, তোমার বয়স হয়েছে, তোমার এখন কাজের বয়স নয়। তাছাড়া মামি দেখলে আমাকে বকা দেবে। তোর অনেক কষ্ট হয়, তাই না দিদি ভাই? মামি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, তাতেও আমার কষ্ট নেই। আমার সাথে যদি একটু ভালো ব্যবহার করতো আর একটু ভালোবাসতো, তাহলেই আমি অনেক খুশি থাকতাম নানি। এই যে দুই মহারানী, তা বলি আপনাদের কি কোনো কাজ নেই? দুজনে মিলে এটা কি গল্প করছে শুনি? তা মা, আপনার কি কোনো কাজ নেই? শুধু বসে বসে খান। গরুগুলোকে তো একটু ঘাস খেতে দিতে পারেন। যান, গরুকে একটু খেতে দেন। যাও নানি, তোমার আর বসে থাকতে হবে না। মামি আমাদের কাউকেই বসে বসে খেতে দেবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস দিদি ভাই, সবই আমাদের কপাল। নানি, আমার না একটু গরম ভাত খেতে ইচ্ছা করছে। মামি সব সময় পান্তা ভাত আর বাসি খাবার খেতে দেয়। মনটা চায় একটু গরম ভাত খেতে। আমি তো সবই বুঝি দিদি ভাই, অসহায় বুড়ি মানুষ আমি, তোর জন্য কিছুই করতে পারি না। পরের দিন কাজ করতে গিয়ে রেশমির হাত লেগে একটি ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায়। এই যা, এ কি হলো? মামি তো আজ আমায় মেরেই ফেলবে। কি হলো? কিসের শব্দ হলো? এ কি হতচ্ছাড়ি, আমার এত শখের ফুলদানিটা তুই ভেঙে ফেললি? মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত লেগে পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার টপটা ভেঙে আবার মিথ্যে বলছিস? দাঁড়া, এই নে, আর এমন করবি? মেরো না, মেরো না আমায়। মামি আমায় ছেড়ে দাও, আমি ইচ্ছে করে করিনি। এ কি, এ কি করছো বৌমা? ছেড়ে দাও ওকে, ওকে আর মেরো না। ও ইচ্ছে করে কিছু করেনি বৌমা। আর যদি কখনো এমন করেছিস তো সেদিন বুঝবি, আজ তোর খাওয়া বন্ধ।
দিদি ভাই, খুব কষ্ট হচ্ছে তোর? আমার অনেক খিদে লেগেছে নানি। আমি তো জানতাম তোর ক্ষুধা লাগবে। এই নে ভাত। তুমি ভাত কোথায় পেলে নানি? আমাকে খেতে দিয়েছিল, জানি তোর খিদে পাবে। আজ তো তোকে কিছুই খেতে দেয়নি, তাই আমি তোর জন্য রেখেছি, তুই খা। আমি জানি নানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আর আমি তোমাকে ছেড়ে কিভাবে খাবো? আমি সবটা খাবো না, আসো তুমি আর আমি মিলেমিশে খাই। এই যে মহারানী, তোর তো মামা বাড়িতে নেই, টাকাটা নিয়ে বাজারে যা আর তাড়াতাড়ি আসবি। আর শোন, আমার জন্য বাজার থেকে জিলাপি কিনে আনবি। আচ্ছা মামি, আমি যাচ্ছি, আর আমি জিলাপি কিনে আনবো। পথে রেশমির সাথে এক লোকের দেখা হয়। লোকটি খুব অসহায় ও ক্ষুধার্ত ছিল। মা, আমাকে কিছু খেতে দিবি? দুদিন হলো আমি কিছু খাইনি। কিন্তু বাবা, আমার কাছে তো কিছু নেই, আমি আপনাকে কি খেতে দেব? তখন রেশমির মনে পড়লো তার মামি তাকে জিলাপি কিনতে দিয়েছে। সেই জিলাপিটা রেশমি লোকটিকে খেতে দেয়। এই নিন বাবা, আমার কাছে এটাই ছিল। তোমার মঙ্গল হোক মা, আল্লাহ তোমার সকল দুঃখ কষ্ট দূর করুক। কি আর মঙ্গল হবে বাবা, বাড়িতে গেলে তো আজ মামি মেরেই ফেলবে, হয়তো আজকে আমারই খাবার জুটবে না। তোর এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? দে ব্যাগটা দে তো দেখি। এই নাও মামি। এ কি, আমার জিলাপি কই? তোকে না বলেছিলাম জিলাপি আনতে? কিনেছিলাম মামি, পথে একজন ক্ষুধার্ত লোক খাবার চাইলো, তাই তাকে জিলাপিটা দিয়ে দিয়েছি। তুই আবার মিথ্যে বলছিস? চোর কোথাকার, আমার সব জিলাপি খেয়েছিস, না হইলে সেই টাকা তুই চুরি করেছিস। না মামি, আমি মিথ্যে বলছি না। কি হলো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর চিৎকার করব না, দুধ কলা দিয়ে বাড়িতে চোর লালন পালন করছি। বৌমা, তোমার কোথাও ভুল হচ্ছে। রেশমি এমনটা কখনোই করতে পারে না। হ্যাঁ, আমারই তো ভুল। এই আপনার লাইফে আজ ও চুরিও করছে। আচ্ছা হয়েছে, এবার তোমরা থামো। আর মা, তোমাকে একটা কথা বলি, রেশমি চুরি করছে আর তুমি প্রশ্রয় দিচ্ছ, এটা তো ঠিক নয়। আমি আর ওদেরকে আমার এই বাড়িতে রাখবই না। এদের মতো চোরদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। এরা আমার বাড়িতে থাকলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তা তুমি কি করতে চাচ্ছ শুনি? রেশমি আর মা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ওরা কোথায় যাবে? তা তো আমি জানি না, ওরা থাকলে আমি এই বাড়ি থেকে চলে যাব, এই বলে দিলাম। ঠিক আছে বৌমা, তোমার কোথাও যেতে হবে না, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না নানি, তুমি বুড়ো মানুষ কোথায় যাবে? আমি একাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রোমার মা। থাক বাবা, বৌমাকে কিছু বলো না, বয়স হয়ে গেছে, এখন আমরা সবার কাছেই বোঝা। আর এখানে থেকেই কি করব? কাজ করেই যখন খেতে হয়, তখন না হয় অন্যের বাসায় কাজ করেই খাবো। আর রেশমি, তোকে আমি কোথায় একা চলে যেতে বলবো? আমিও তোর সাথেই যাব। এরপর রেশমি ও তার নানি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। থাকার জায়গা না থাকায় রেশমি ও তার নানি যেতে যেতে তৃষ্ণার্ত অবস্থায় একটি গাছের নিচে বসে পড়ে। আমি তো আর হাঁটতে পারছি না দিদি ভাই, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি খেতে দিবি? আমি এখন কোথায় পানি পাবো নানি? আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখছি পানির ব্যবস্থা করতে পারি কিনা। নানিকে একা রেখে রেশমি পানি খুঁজতে যায়। এদিকে বুড়ি গাছের পাশে একটি শুকনো পুকুর পাড়ে বসে কাঁদতে লাগে। সবই আমার পোড়া কপাল, এই বুড়ো বয়সে নাতনিটাকে নিয়ে কোথায় যাব? থাকার জায়গা নেই, দুটো যে ভাত খাবো তারও ব্যবস্থা নেই। হায় আল্লাহ, তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও মাবুদ। কাঁদতে কাঁদতে বুড়ির চোখের পানির এক ফোঁটা পানি সেই শুকনো পুকুরে পড়ে, আর ধীরে ধীরে পুকুর পানিতে ভরে যায়। এটা দেখে বুড়ি ভয় পেয়ে যায়।
আর তখনই সেখানে রেশমি চলে আসে। নানি, আমি তো কোথাও পানি পেলাম না। এ কি, এই শুকনো পুকুরে পানি এলো কোথা থেকে? আমি ঠিক জানি না দিদি ভাই, এটা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন পুকুর থেকে এক জলকন্যা উঠে আসে। আমি জলকন্যা বুড়িমা। আমি অভিশপ্ত ছিলাম, আজ তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হয়েছি। তার জন্য আমি তোমাদের কিছু দিতে চাই। আমাদের কিছু দিতে হবে না জলকন্যা, তুমি অভিশাপ মুক্ত হয়েছো, তাতেই আমরা খুশি। কিন্তু তুমি কিভাবে অভিশপ্ত হয়েছিলে? সেই অনেকদিন আগের কথা। এক সাধু এই গাছের নিচে বসে ধ্যান করছিল, আর আমি জলে আপন মনে খেলছিলাম। আর তখন পানি সাধু বাবার গায়ে পড়ে, আর তার ধ্যান ভেঙে যায়। আর তখন তিনি রেগে আমার উপর অভিশাপ দিয়ে বসে। আর তিনি বলেছিলেন, যদি কোনো সৎ হৃদয়বান মানুষ এক ফোঁটা পানিও আমার এই শুকনো পুকুরে ফেলে, তাহলে আমার আবার অভিশাপ কেটে যাবে। কিন্তু আমরা তো এই পুকুরে কোনো পানিই দেইনি, তাহলে কিভাবে অভিশাপ মুক্ত হলেন? বুড়িমা এখানে বসে কান্না করছিল, আর তখন বুড়িমার চোখের জল আমার পুকুরে পড়ে। সেই জল পুকুরে পড়ার সাথে সাথে আমার অভিশাপ কেটে যায়। আর তোমরা দুজন এখানে কি করছো? রেশমি তখন জলকন্যাকে সব কথা খুলে বলল। এই নাও, আমার দেওয়া এই বাড়িতে আজ থেকে তোমরা থাকবে। আর এই পুকুর পাড় থেকে যে পানি তুলবে তার দুধে পরিণত হবে। সেই দুধ বাজারে বিক্রি করলে তোমাদের ভালোভাবে দিন চলে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ জলকন্যা। এরপর জলকন্যা সেখান থেকে চলে যায়। জলকন্যা সত্য বলল কিনা তা দেখার জন্য রেশমি একটি বালতি পুকুরে ডুবালো। বালতিটি ওপরে তুলতেই তা দেখতে পেল পানি নয়, বালতিতে সম্পূর্ণ দুধ ছিল। দেখো নানি, জলকন্যা সত্যিই তো বলেছে, এই দুধ বিক্রি করলে আমাদের দুজনের ভালোভাবে চলে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় দিদি ভাই। এরপর রেশমি প্রতিদিন বাজারে এক বালতি করে দুধ বিক্রি করত। টাকা দিয়েই তার সংসার ভালোভাবেই চলে যেত।